ওকে, সো স্টোরি স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেইজ, অর্থাৎ অর্থাৎ শৈশবের দিন নিয়ে এখানে একটা ইংলিশ স্টোরি দেওয়া আছে। এই স্টোরিটা আপনাদের রিডিং পড়তে হবে। আমরা অনেকে রিডিং পড়তে পারি, বাট পড়ে অ্যাকচুয়াল বাংলা অর্থ বের করতে পারি না। এই অর্থ বের করাটা আপনাদেরকে শিখতে হবে। একটা সেন্টেন্স পড়ে বুঝতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, বা সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে। টেন্স ধরতে পারলে, টেন্স কিভাবে ধরবেন, টেন্স কিভাবে ধরবেন, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, সাবজেক্টের পরেই কি থাকে, ভার্ব থাকে। এই ভার্বটাকে যদি আপনি চিনতে পারেন যেটা কোন ফর্মে আছে, তাহলে আপনি টেন্স ধরতে পারবেন। আর টেন্স যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ আপনি বের করতে পারবেন। আমরা অনেকে রিডিং পড়তে পারি, বাট রিডিং পড়ে অ্যাকচুয়াল অর্থটা বের করে নিয়ে আসতে পারি না। সো এইটা আপনাদের করা শিখতে হবে। এরপর কি করতে হবে, পার্টস অফ স্পিচ ধরা শিখতে হবে। পার্টস অফ স্পিচ না ধরলেও আবার অর্থটা ওইভাবে বোঝা যায় না। ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। আর এই ধরনের প্যাসেজ রিড আউট করলে এর বেনিফিট হচ্ছে আপনার রিডিং স্কিলের ডেভেলপমেন্ট হয়, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হয়। এই স্টোরির ভিতর যদি নতুন কোনো ভোক্যাবুলারি পান, সেই ভোক্যাবুলারি ডেভেলপমেন্টটা আপনার হবে। এছাড়া আপনার আর কিসের ডেভেলপমেন্ট হবে, আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট হবে। এখন রাইটিং এর ডেভেলপমেন্টটা কিভাবে হবে, রাইটিং এর ডেভেলপমেন্ট বলতে আপনি বুঝতে পারবেন যে একটা সেন্টেন্স ঠিক কিভাবে লেখা হয়, অর্গানাইজেশন প্রসেসটা কি, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডকে মডিফাই করে, এখান থেকে বোঝা যায়। আর সব থেকে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে স্পিকিং এর। কিসের স্পিকিং এর বেনিফিট, এই প্যাসেজটা আমি পড়বো। এখানে দুইজন বন্ধুর শৈশবের স্মৃতি নিয়ে একটা গল্প। এই গল্পটা সম্পূর্ণ পড়ার পর আমি যদি বলি যে আপনি কি রিডিং করলেন, একটা সামারি বলেন তো আমাকে না দেখে। তো আপনি বললেন যে স্যার আমি এরকম একটা গল্প পড়েছি, দুজন বন্ধুর শৈশবের স্মৃতি ছিল, তারা এইগুলো করতো শৈশবে, এই এই হতো, এই 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 বিষয়গুলো আপনি আমার সামনে আপনার মতো করে ইনস্ট্যান্টলি প্রেজেন্ট করলেন। কি করলেন, ওই ওই গল্পটাকে সামারি করে আমাকে আপনি শোনালেন। এই হচ্ছে আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট, যে আমি যেটা পড়লাম সেটা আমি কতটুকু ধরে রাখতে পারছি, কতটুকু মনে রাখতে পারছি, আমি সেটা ইংলিশে বলতে পারি কি না। তাহলে আমি কি বুঝতে পারলাম যে একটা স্টোরি যদি আমরা পড়ি বা রিডিং যদি প্র্যাকটিস করি, তাহলে কি কি ডেভেলপমেন্ট আসবে, কত দিক থেকে আসবে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এইটা জি স্যার। গুড। তাহলে এইটা আমি করলে হবে না, আপনাদের করতে হবে। তো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন, তারপর আপনারা কয়েকজন একটু এটা প্র্যাকটিস করবেন, কথা বলবেন, ভুল হলে আমি ধরাই দিব। কারণ আপনারা নিজেরা যদি কাজ না করেন, কখনোই এটা ডেভেলপমেন্ট আসবে না, কখনোই ল্যাঙ্গুয়েজে ভালো কিছু করতে পারবেন না। ভাষা যদি শিখতে হয়, প্রফেশনালি শিখতে হবে, প্র্যাকটিক্যালি শিখতে হবে। তো দেখেন, এখানে বলছে আহ সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। সুমন সাবজেক্ট, ইজ সিটিং অর্থাৎ ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এরপর অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার, এই যে নদীর তীর, নদীর তীর ইংরেজি ব্যাংক, এবার কিসের ব্যাংক, সন্ধ্যা নদীর তীর, অফ দ্য সন্ধ্যা রিভার। এই যে একটা প্লেস বা জায়গাকে যদি মেনশন করা হয়, যে কোনো প্লেস বা জায়গার আগে মূলত দুইটা প্রেপোজিশন বসে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অ্যাট। তো তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। এটা যেহেতু নদীর তীর, সো এখানে অ্যাট বসছে। হ্যাঁ, ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। এই যে বাক্যটা, এটা কোন টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেকে ওয়াজ এর থাকলেই ভাবে কি পাস্ট কন্টিনিউয়াস, বাট না, কন্টিনিউয়াস হয় যদি ওয়াজ এর পর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়, তাহলে কন্টিনিউয়াস হয়, বাট এটা পাস্ট ইনডিফিনিট। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এর বাংলা অর্থ হচ্ছে মৃদু আলো। কিসের মৃদু আলো, বিকালের সূর্যের। মেড আ চার্মিং সিন, একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, অর্থাৎ বিকালের সূর্যের যে মৃদু আলো একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। মানে এটা কিভাবে হয় জানেন, আমরা আমরা কি জানি, মনে করেন একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার কি বলেন তো। একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করতে গেলে ঠিক কোন স্ট্রাকচারটা মূলত মেনটেন করা হয়, বলতে পারেন বা জানেন? আমরা মূলত কোন স্ট্রাকচারটা মেনটেন করি একটা বাক্য তৈরি করতে গেলে, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, তারপর কি অবজেক্ট বা এক্সটেনশন থাকে। তো অনেকেই মনে করে একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বা একটা সাবজেক্ট কিন্তু, বাট একটা সাবজেক্ট কিন্তু অনেক বড় হতে পারে, অনেক লং হতে পারে। আপনারা যখন আমার আমার কাছে
ফার্স্টের দিকে ক্লাস করেছিলেন বা আমার ফ্রি ক্লাসগুলো করেছিলেন, আপনাদের আমি একটা পার্ট দেখিয়েছিলাম না কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে হয়। একটা সেন্টেন্সে সাবজেক্ট বা ভার্ব ব্যবহার করার পর ভার্বকে ডাবলি বেস ওয়ার্ড দ্বারা যদি আপনি কোশ্চেন করেন, অর্থাৎ হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ধরনের ওয়ার্ডগুলো দ্বারা যদি আপনি কোশ্চেন করেন, তাহলে একটা সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকে, লং হতে থাকে, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসে। এই কথাগুলো আমি আপনাদের বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো এটা ছিল অবজেক্টের জায়গা, মানে ভার্বের পরে যে জায়গাটা সেইটা কিভাবে বড় হয়। কিন্তু একটা বাক্যের সাবজেক্ট, আমরা সাবজেক্ট বলতে কি জানি, আই, উই, ইউ, হি, সি, রহিম, করিম, দে, এরকম একটা ওয়ার্ড। বাট না, সাবজেক্টও বড় হয় কিভাবে হয়, এই মডিফায়ারের মাধ্যমে। কি বললাম বলেন তো, মডিফায়ার। মডিফায়ার মানে এই যে বাক্যটা, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। দেখেন এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এই সান পর্যন্ত সাবজেক্ট। এতটুকু ধরে সবটুকুকে বলা হয় নাউন ফ্রেজ। কি বলা হয় বললাম বলেন তো, নাউন ফ্রেজ। মানে এরা নাউনের জায়গা দখল করছে। এরপর মেড শব্দটা ভার্ব, আর চার্মিং সিন এটা আমার এক্সটেনশন বা অবজেক্ট। দেখেন এটা কিভাবে হলো, এখানে মূলত এই যে লাইট যে শব্দটা দেখছেন, এই লাইট শব্দটা হচ্ছে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড। এই লাইটকে প্রি মডিফাই করছে দা আর সফট, অর্থাৎ দা সফট, দা সফট, এই দুটো ওয়ার্ডই পার্টস অফ স্পিচ হিসেবে আলাদাভাবে যদি বলি অ্যাডজেক্টিভ। এই লাইট শব্দটাকে পোস্ট মডিফাই করছে এই অফ, অর্থাৎ প্রেপোজিশন, মানে প্রেপোজিশন দ্বারা পোস্ট মডিফাই হচ্ছে আর অ্যাডজেক্টিভ দ্বারা প্রি মডিফাই হচ্ছে। যেমন মনে করেন মানে এই লাইটকে কেন্দ্র করে এই পরের এবং আগের অংশটুকু বসছে, বসে একটা বড় সাবজেক্ট তৈরি হয়েছে, একটা নাউন ফ্রেজ হয়েছে। মনে করেন আমি যদি বলি যে রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কথাটা বোঝেন। আমি বলছি যে রহিম একজন মেধাবী ছাত্র, এবারকে সাবজেক্টকে রহিম। এবার যদি কথাটা এইভাবে বলি, আ পুয়ার বয় রহিম, অর্থাৎ একটা গরিব ছেলে রহিম। এবার বললাম যে ইজ আ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আ পুয়ার বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা গরিব ছেলে রহিম একজন মেধাবী ছাত্র। মনে করেন আমি এটা বললাম, তাহলে এটা আমার কোন টেন্স, সরি এখানে সাবজেক্ট কয়টা হয়ে গেল, চারটে। কিন্তু এখানে ইজটা ভার্ব, তার আগে যতটুকু আছে সবই সাবজেক্টের অংশ, অর্থাৎ পোর বয় রহিম, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। এই রহিমটা মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, রহিমকে প্রি মডিফাই করছে এই তিনটা ওয়ার্ড, মানে অ্যাজ এ পার্টস অফ স্পিচ এই বয়, পুয়ার এবং এই তিনটা ওয়ার্ডই কাকে মডিফাই করছে, রহিমকে। এই তিনটা ওয়ার্ডই কি, অ্যাডজেক্টিভ। আবার যদি এই কথাটাকে আমি এইভাবে বলি যে আ পোর বয়, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, দেখেন এবার ছয়টা ওয়ার্ডে সাবজেক্ট হচ্ছে। এবার বললাম যে ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ আগে একটা ওয়ার্ডে ছিল, আহ, এরপর চারটে ওয়ার্ডে হচ্ছে, এরপর ছয়টা ওয়ার্ডে হচ্ছে। হ্যাঁ, ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ এইখানে এই ভিলেজ পর্যন্ত নাউনের অংশ। বাট এখানে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে এই রহিম। এই রহিমকে পোস্ট মডিফাই করছে ওই ফ্রম ভিলেজ, অর্থাৎ প্রেপোজিশন দ্বারা পোস্ট মডিফাই হচ্ছে, আর অ্যাডজেক্টিভ দ্বারা প্রি মডিফাই হচ্ছে আপুর বয়, অর্থাৎ আপুর বয় রহিম ফ্রম ভিলেজ। মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কোনটা, রহিম। একইভাবে এই লাইট শব্দটা হেড ওয়ার্ড, দা সফট এটা প্রি মডিফায়ার, অফ দ্য আফটারনুন সান এটা পোস্ট মডিফায়ার। এইভাবে একটা বাক্যের সাবজেক্ট কিন্তু কম্পাউন্ড হতে পারে, একটা সাবজেক্ট বড় হতে পারে। সাবজেক্ট যে জাস্ট আই, উই, ইউ একটা ওয়ার্ডই হবে এরকম না, তিনটা চারটা পাঁচটা ওয়ার্ডেও একটা সাবজেক্ট হতে পারে। এটা কেন আমি বলছি, আমরা অনেকেই মানে সবার আগে ভার্ব খোঁজার চেষ্টা করি। তো মনে করি যে শুরু এই যে দাটাকে অনেকে মনে করবে যে এইটা, এই যে দি লেখা, টিএইসি দা, এটাই সাবজেক্ট, তারপরে যেটা আছে সেটা ভার্ব। কিন্তু না, এখানে ভার্ব কিন্তু এই মেইড অনেক দূরে এসে। আমি বলি না যে সাবজেক্টের পরেই ভার্ব বসে, সাবজেক্টের পরেই আছে, বাট এখানে সাবজেক্টটা অনেক বড়। আমি কি আপনাদের বিষয়টা বোঝাতে পারলাম? জি স্যার, এটা বুঝতে পারছি। বাট আমরা কিভাবে একটা সাবজেক্টকে এত বড় বড় করে নিয়ে সাবজেক্ট বড় বানাবো সেটা দেখাবো, একটু যদি বোঝায়। দেখাবো। ফ্রেজ অ্যান্ড ক্লজ এর ব্যবহার শিখতে হয়, আমি এটা দেখাবো। ফ্রেজ অ্যান্ড ক্লজ। এরপর দেখেন, দ্য সানলাইট অর্থাৎ সূর্যের আলো ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার, নদীর উপর প্রতিফলিত হচ্ছে। ইজ বিং রিফ্লেক্টেড, এটা কিসের স্ট্রাকচার জানেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, নদীর পানিটা কমলার জুসের মতো লাগছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুমন ওয়াজ লুকিং এট দ্য জুসি লুকিং ওয়াটার, সুমন জুসের মতো দেখতে ওই পানির দিকে তাকিয়েছিল। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, এগুলো সব পাস্ট টেন্স। এই যে ফিল থেকে ফেল্ট, মানে সে মনের ভিতর শান্তি অনুভব করলো। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো,
সিরাজ কিছু সময় আগে সুমনের কাছে এসেছে। হ্যাজ কাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, এই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। টেন্স আইডেন্টিফাই করতে পারলে অ্যাকচুয়াল অর্থটা পাওয়া যায়। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, মানে এটা পাস্ট ইনডিফিনিটনেস এর নেগেটিভ। সুমন তার নোটিস মানে উপস্থিতি খেয়াল করেনি, লক্ষ্য করেনি। সাডেনলি হি লুকড বিহাইন্ড অ্যান্ড স, হঠাৎ সে পিছনে তাকালো এবং দেখলো, সবগুলোই পাস্ট টেন্স। সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে দাঁড়ানো। সুমন সেইড, সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াই আর ইউ সো লেট, সিরাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো, দেখেন কাম থেকে কেম, আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করোনি, আমাকে খেয়াল করোনি, আমাকে দেখোনি। এবার কি বলছে দেখেন, আহ, আহ, সুমন সেইড দ্যাট আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই আনন্দিত ছিলাম বিকালের সূর্যটা উপভোগ করতে, বিকালের সৌন্দর্যটা উপভোগ করতে। সিরাজ সাইড, আই আন্ডারস্টুড, হ্যাঁ বুঝলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। দ্যাটস ওয়াই আই ডিড নট কল ইউ, এই কারণে আমি তোমাকে কল করিনি। আমি যদি বলতাম আমি তোমাকে কল করেছিলাম, তখন তাই কলড ইউ। পাস্ট টেন্সের নেগেটিভে কি হয়, ডিড প্লাস ভি ওয়ান, আর অ্যাফার্মেটিভে কি হয়, ভি টু। তো দেখেন, সুমন সেইড উইথ শাই, শাই মানে কি জানেন, এই যে শাই মানে একটা দীর্ঘ শ্বাস নেওয়া, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলা, আশাই হয়। সুমন সেইড উইথ আ শাই, মানে সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার পাশে বসো, হ্যাঁ, সিট বিসাইড মি, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সিটের পাস্ট ফর্ম স্যাট, অর্থাৎ সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো এন্ড সেইড দ্যাট, এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি 3 বছর পর গ্রামে এসেছি। বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, কিন্তু আমি সর্বদা অতীতের দিনগুলোকে মিস করি যেগুলো আমি গ্রামে পার করে এসেছি, গ্রামে কাটিয়েছি, গ্রামে অতিক্রম করেছি। সুমন সেইড নাথিং, সুমন কিছুই বললো না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, এখানে ওই লাইটটা হেডওয়ার্ড, দা অরেঞ্জ কালার, এই তিনটা ওয়ার্ড হচ্ছে প্রি মডিফায়ার, অফ দ্য আফটারনুন সান এটা পোস্ট মডিফায়ার। এই রিমাইন্ডেড শব্দটা ভার্ব, অর্থাৎ বিকালের সূর্যের কমলা রঙের আলো, দেখছেন সাবজেক্টটা কেমন, কি বলছে সাবজেক্টটা, বিকালের সূর্যের কমলা রঙের আলো, বিকালের সূর্যের কমলা রঙের আলো তার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছিল সন্ধ্যা নদীর সাথে, সন্ধ্যা নদীর সাথে তার স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছিল। সিরাজ said, after how many days did you come to village? কতদিন পর তুমি গ্রামে আসলে? বলছে 10 years, 10 বছর। I never thought there would be a meeting with you again. আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আবার মিটিং হবে। After coming to village, এটা একটা ফ্রেজ, গ্রামে আসার পর, I heard, heard থেকে heard, আমি শুনলাম, you came to village, তুমি গ্রামে এসেছিলে। I collected your number from your nephew, আমি তোমার ভাতিজা কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করেছিলাম। 3 years ago, 3 বছর আগে, I came to village in winter vacation, আমি শীতের ছুটিতে গ্রামে এসেছিলাম। আই asked for your number to your nephew, আমি তোমার নাম্বারটা জিজ্ঞাসা করেছিলাম তোমার নিফিউ এর কাছে, ভাতিজার কাছে যেটাকে বলা যায়। দ্যাট টাইম হি ডিড নট নো ইউর নাম্বার, সে সময় সে তোমার নাম্বার জানতো না। আমি যদি বলি যে সে তোমার নাম্বার জানতো, তাহলে ইংলিশটা কি হতো বলেন তো, এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি হতো? আমি যদি বলতাম সে তোমার নাম্বার জানতো, যে দ্যাট টাইম সে তোমার নাম্বার জানতো, এখানে বলছে সে জানতো না, ডিড নট নো, তাহলে কি হতো? হি নিউ, হি নিউ, নিউ বানান কি? EKNEW, হি নিউ ইউর নাম্বার, হি নিউ ইউর নাম্বার, হি নিউ ইউর নাম্বার, তাই না? এটা হবে। সো বোঝার চেষ্টা করেন। তো বোঝার চেষ্টা করেন। এরপর কি বলছে, কোথায় গেল, কোথায় গেল, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়েট, ওয়েট আ মিনিট। ওকে, সো হি নিউ ইউর নাম্বার। এরপর দেখেন আরেকটু বোঝার চেষ্টা করেন। বাট টুডে আফটার কালেক্টিং ইউর নাম্বার, কিন্তু আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর,
আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, এগুলো হচ্ছে মূলত ফ্রেজ, হ্যাঁ। আফটার কালেক্টিং, এগুলো কিন্তু কোনো সেন্টেন্স না, কোনো ক্লজ না, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, জাস্ট একটা ফ্রেজ, এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। আই কল্ড ইউ, বলছে আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর আমি তোমাকে কল করলাম। হ্যাঁ, ফাইনালি উই মেট ইচ আদার, এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম কিন্তু মেট, এম ইটি, মানে অবশেষে আমরা একে অন্যের সাথে দেখা করলাম আফটার 5 ইয়ার্স, 5 বছর পর। বলছে ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা করলাম। সিরাজ সেইড, সিরাজ বলল, উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন সেইড ইউ টু, সুমন বলল তুমিও। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার, তোমার কি ওই শৈশবের দিনগুলো মনে আছে যেটা আমরা একসাথে পার করেছিলাম, যেটা আমরা একসাথে অতিক্রম করেছিলাম? বলছে অফকোর্স, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। নাও ডেজ মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক, আমরা অনেকেই মনে করি যে লাইক মানে পছন্দ করা। দেখেন, লাইক মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়, হ্যাঁ। বলছে যে বর্তমানে মানে এখন আমার মন সর্বদা ওই দিনগুলোতে ফিরে যেতে চায়। হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার, কত সুন্দর ছিল ওই দিনগুলো। এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম? বলছে ইয়েস, আই শাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনটা ভুলবো না, দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন। বলছে উই কান্ট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, আমরা শুধু অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, বলতে পারেন এই বাক্যটার বাংলা কি? এটা আপনাদের বলা শিখতে হবে। কি বলছে যে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, তোমার কি ওই দিনটা মনে আছে আমরা প্রথমবারের মতো সাঁতার কেটে সন্ধ্যা নদী পার হয়েছিলাম? বলছি ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, আমি এখনো ওই দিনটাকে দেখতে পারছি। ওয়াইল উই রিচ দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছেছিলাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং এট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, আমি খুবই ভয় পেয়েছিলাম নদীর তীর দেখে। আই ফেল্ট very frightened looking at the bank of the river. Yes, you like to come back from the mid river, but I was determined to cross the river. বলছে হ্যাঁ, তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম নদীটা পার হওয়ার, নদীটা অতিক্রম করার। অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, এবং অবশেষে আমরা নদীটা পার হলাম, এরপর দেখেন বলছে যে ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, বালির উপর বসে, স্যান্ড বালি, আমরা আমাদের নাম লিখেছিলাম। রাইট থেকে রোট, রাইটের পাস্ট ফর্ম কি? রোট। দেখেন আমরা এতদিন টেন্স স্ট্রাকচার এটা ওটা প্র্যাকটিস করছি, বাট সেটাকে যদি প্র্যাকটিক্যাল প্যাসেজে না দেখা যায়, প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে প্র্যাকটিস বা চর্চা না করা যায়, ওই যে প্র্যাকটিস আমরা করে আসছি ওই প্র্যাকটিসের কোনো মূল্য নেই, নাথিং। আমার কথা বুঝতে পারছেন? এই যে এইখানে যে রোড শব্দটা লেখা, এইটা দেখে আপনি বুঝতে পারছেন কিনা যে এর বাংলা অর্থ আমরা লিখেছিলাম আমাদের নাম বালির উপর আঙ্গুল দিয়ে, এইটা যদি আপনি বুঝতে সক্ষম হন, তাহলেই আপনার এতদিনের শেখা সার্থক। আর এটা বুঝতে না পারলে আপনাকে প্রচুর এই ধরনের প্যাসেজ সলভ করতে হবে, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জায়গা, আসল জায়গা। ওই রুলস স্ট্রাকচার তো আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। আমার প্রয়োজন হবে যে কেউ আমাকে কিছু একটা দিলে সেটা পড়া, সেটা পড়ে আমি অর্থ বুঝতে পারছি কিনা ইংলিশে, তাই না? আমার কথা বলা, আমার লেখা, তো তার জন্য এই জায়গাটাতে আমাকে আসতে হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? বোঝাতে পারছি? জি ভাই, হ্যাঁ। বুঝতে পারছি। আ- আমি বলছি যে আই রাইট আ লেটার মানে আমি চিঠি লিখি, আই রোট এ লেটার আমি চিঠি লিখেছিলাম, আই উইল রাইট আ লেটার আমি চিঠি লিখবো। বাট এই প্র্যাকটিসের তো কোনো মানে নাই যদি না আমি এইখানে সেটা না বুঝতে পারি। তো বিষয়টা হচ্ছে এই, আমাকে এইখানে বুঝতে হবে। ওকে, সো এরপর দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, এই জায়গাগুলো আপনাদের সত্যিকার অর্থে নিতে হবে। এটা না নিতে পারলে আপনারা ল্যাঙ্গুয়েজটা কিভাবে ডেভেলপ করবেন? এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি সকলকে রিকোয়েস্ট করব, আর আমি প্যাসেজ পাঠিয়ে দিব, কিন্তু আপনাদের দিলে আপনারা নিজেরা চর্চা করবেন। এবং নেক্সট ক্লাসে আমি কিন্তু আর মানে ইয়ে করব না, পড়বো না। নেক্সট ক্লাসে এখানে এটা আপনাদের পড়তে হবে, আপনাদের ডেভেলপ করতে হবে, আপনাদেরই নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি আপনাদের নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, এরপর দেখেন, আহ কই গেল, আহ বলছে
ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার। বলছে যে উই ফেল্ট লাইক উই কনকার্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। তার মানে কি, এর মানেটা হচ্ছে এরকম যে কনকার্ড মানে অনেক কষ্টার্জিত কোনো জয়, যুদ্ধের মাধ্যমে কোনো জয়। হ্যাঁ, কষ্ট করে জেতাকে কনকার্ড বলা হয়, ইজিলি কোনো কিছু জেতা উইন, ওন, উই ওন মেনি থিংস, এরকম বলতে পারতেন আপনি, বাট এই কনকার্ড কেন লেখা? অনেক কষ্ট করে কিছু জেতা। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? উই মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রিজ, উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট। বলছে তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? আমরা কলা গাছ দিয়ে নৌকা তৈরি করেছিলাম এবং আমরা ওই কলা গাছের নৌকায় করে আমরা ফিরে এসেছিলাম। ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমার জীবনের সেরা একটা জার্নি ছিল। আই রোড মেনি ভেহিকলস, রাইড থেকে রোড, রাইডের পাস্ট ফর্ম রোড, আমি অনেক গাড়ি ঘোড়া চড়েছি লাইক বাইক, কার, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানানা ট্রিজ। কিন্তু আমি সেরা আনন্দটা অনুভব করেছি ওই কলা গাছের তৈরি নৌকা নৌকা চড়ে। সো এই যে সেন্টেন্স গুলো, এইগুলো আপনাকে বুঝতে হবে, টেন্স গুলো বুঝতে হবে। এই প্যাসেজটা একবার দুইবার পড়ার পর আমি যদি বলি আপনি সামারি করে আমাকে বলেন তো যে আপনি কি গল্প পড়লেন, আপনি আমাকে এইভাবে কথা বলতে পারেন যে স্যার, রিসেন্টলি আই হ্যাভ রেড এ স্টোরি অ্যান্ড দ্য স্টোরি অ্যাবাউট টু বয়েজ অ্যান্ড দে ওয়ার টকিং অ্যাবাউট their childhood. They met after long time each other and they came to village after long time. Then they were talking about their childhood life. On day they flew away from school. After that they went to the river and they crossed the river by swimming. Huh? After going there, they wrote their name with finger on the sand. Then it was an interesting return journey of them. It was an interesting return journey of them. They made a boat with banana tree and they rode this boat in the return journey. It was their best journey or memorable journey in life. So they were talking about these things. এই যে কয়েকটা সেন্টেন্স বললাম, কয়েকটা কথা বললাম আপনার মতো করে, আমার মতো করে, আমি আমার মনে যা আসলো আমি তাই বললাম। এতটুকু আপনি বলতে সক্ষম হন, এতটুকু আপনি বলা শেখেন, এতটুকু আপনি বলেন, দেখবেন এরকম কয়েকটা স্টোরি যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। আর আমার এই স্টোরিগুলো কিন্তু খুব সিম্পল, এখানে আপনি কোনো ধরনের হার্ড ভোকাবুলারি পাবেন না, এরকম কোনো ওয়ার্ড পাবেন না যেটা একদমই অজানা আপনার। বা যদি দুই একটা থেকেও থাকে, মোবাইলে ডিকশনারি আছে, একটু সার্চ দিয়ে নেন, সেখান থেকে দেখে ভোকাবুলারিটা শিখে নেন। কঠিন না, পারবেন আপনারা। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনার কাজটা কি হবে, কি করতে হবে, কি করবেন, কোন জায়গাটা জি ঠিক বুঝতে করতে হবে? পারছি। জি স্যার, বুঝতে পারছি। তারপর রিডিং বুঝছেন স্যার, ওই মানেটা ভালো বুঝে পড়ে, কিন্তু যখন নিজে লিখতে যাই বা বলতে যাই তখন তো পারি না স্যার। কিন্তু আপনি যে কোনো প্যাসেজেরই 80-70% আমি হয়তো বাংলা মিনিংটা বুঝে ধরতে পারি, কিন্তু লিখতে আর বলতে পারি না স্যার। এইটুকু চর্চা করতে হবে যে আমি কয়টা সেন্টেন্স পারতেছি। আমার এখানে তো লেখা আছে কতগুলো, মনে করেন আমার এই যে এই পড়লাম, আমার এটা 3টা পেজ, তো 3টা পেজে প্রায় 30টা সেন্টেন্স আমার আছে। তো আমি এই যে আপনাদের সামনে কথা বললাম, মানে একটা সামারি করলাম ইনস্ট্যান্টলি, আমার মনে যা আসলো, হয়তো আমি সেখানে 7-8টা সেন্টেন্স বললাম। এই কয়টাই আপনি বলেন, বুঝতে পারছেন? একটু শুরু করতে হবে, একটু কথা বলতে হবে, একটু নিজের মতো করে ভাবতে হবে। যে কোনো বিষয়কে ভাবলে এবং জেনারেট করতে পারলে, মেইন কথা হচ্ছে আইডিয়াটা আপনার ব্রেন থেকে জেনারেট করতে হবে, তাহলেই আপনি এই জায়গাগুলো ডেভেলপমেন্টটা পাবেন। এখানে যা আছে সেটা আমি পড়ে বসে থাকলাম, এতে কোনো কাজ হবে না আমাদের। সো করার চেষ্টা করবেন প্রত্যেকে, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এটা আপনাদের করতে হবে। আর এর সাথে আরেকটা যে বিষয় করতে হবে সেটা হচ্ছে, এর সাথে আরেকটা যে বিষয় করতে হবে সেটা হচ্ছে কিছু কনভারসেশন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং এই কনভারসেশন গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কনভারসেশন, যে কনভারসেশন গুলো আমার লেখা বইটা আপনাদের যাদের কাছে আছে, ওই বইটাতে 120 স্পোকেন রুলস আছে। আহ, 30 বা 31 চ্যাপ্টারে হয়তো আপনারা পাবেন। মোস্ট ইম্পর্টেন্ট 120টা স্পোকেন ইংলিশের রুলস। ওই রুলস গুলোকে আমি আবার পরবর্তীতে এই এআই এর মাধ্যমে আমি করেছি, মানে জেনারেট করেছি কনভারসেশন আকারে। মানে এইটা যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে মানে রেগুলার ক্লাস আমি নিচ্ছি আপনাদের, এই রেগুলার ক্লাসের এই মনে করেন আমি রিডিং পড়াচ্ছি,
বা রিডিং শেষ হয়ে গেলে আমার প্রেজেন্টেশনের টপিক আসবে। এই ক্লাসের পাশাপাশি কিছু শর্ট কনভারসেশন থাকবে অ্যাকর্ডিং টু দিস 120 রুলস, অর্থাৎ ওইখানে মোস্ট ইম্পর্টেন্ট 120টা রুলস দেওয়া আছে, মানে যে কথাগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, সেই কথাগুলো আমরা সহজ কিছু স্ট্রাকচার শিখে রাখলে, প্র্যাকটিস করে রাখলে, যখন আমরা ইংলিশে কথা বলতে যাব তখন ওই ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারবো, দ্রুত কথাগুলো বলতে পারবো। সো জাস্ট এই ডেভেলপমেন্টটার জন্যই, শুধু এই ডেভেলপমেন্টটার জন্যই ওইটা আপনাদেরকে একটু রেগুলারিটি মেনটেন করে রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব। তো প্রত্যেকেই করার চেষ্টা করবেন, কেউ এটা নিয়ে ইয়ে করবেন না, মানে কেউ মিস দিবেন না। আর চেষ্টা করবেন রুলস গুলোর এগেনস্টে যে হোম টাস্ক গুলো থাকে, প্রত্যেকটা রুলস এর হোম টাস্ক আছে, সেটা কমপ্লিট করার। হুম, কেমন আমি একটু আপনাদেরকে দেখাই দেই। এবং নিয়মিতভাবে আপনাদের কিন্তু এটা করতে হবে, অনেক অনেক ক্লাস আছে, অনেক কিছু শেখার আছে, এখান থেকে ধৈর্য হারালে হবে না। দেখবেন আপনারা নিয়ে যেতে পারবেন অনেক কিছু, অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয় ডেভেলপ করতে পারবেন। একটু দেখেন, এখানে দেখেন বলছে যে মোস্ট ইফেক্টিভ 120 স্পোকেন রুলস উইথ প্র্যাকটিক্যাল কনভারসেশন, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ বা নাউন। এই হচ্ছে একটা ইংলিশের মোস্ট পপুলার স্ট্রাকচার। এখন এইটা দিয়ে কয়েকটা সেন্টেন্স আছে, যেমন লোকটি দয়ালু সেই সাথে সৎ। দ্য ম্যান ইজ কাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। মিনা চা বানাতে পারে সেই সাথে কফিও বানাতে পারে। মিনা ক্যান মেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। ছেলেটি চটপটে সেই সাথে বুদ্ধিমানও। দ্য বয় ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে ইংরেজি বলতে পারে সেই সাথে ফ্রেঞ্চও বলতে পারে। শি ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। তারা আমাদের খাবার দিয়েছিল সেই সাথে টাকাও দিয়েছিল। এই যে দিয়েছিল পাস্ট টেন্স কিন্তু। দে গেভ আস ফুড অ্যাজ ওয়েল অ্যাজ মানি। দে গেভ আস ফুড অ্যাজ ওয়েল অ্যাজ মানি। আই আমার একটি ল্যাপটপ দরকার সেই সাথে একটি মোবাইলও। আই নিড আ ল্যাপটপ অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল। আই নিড আ ল্যাপটপ অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল। রিনা ক্যান রিনা সুন্দর করে গাইতে পারে সেই সাথে নাচতেও পারে। রিনা ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ ডান্স বিউটিফুল। শিক্ষকটি কঠোর সেই সাথে যত্নশীল। দ্য টিচার ইজ স্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেয়ারিং। তার মানে সাবজেক্ট ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ আবার অ্যাডজেক্টিভ অথবা নাউন। হি প্লেস ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ভলিবল। শহরটি সুন্দর সেই সাথে পরিষ্কার। দ্য সিটি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিন। তো এরকম ভাবে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর উপর কয়েকটা কনভারসেশন এটা করতে হবে। দেখেন বলছে, ডু ইউ নো দ্য নিউ ম্যানেজার? হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। সে সৎ সেই সাথে পরিশ্রমী। বলছে, ইয়েস আই হার্ড, আমি শুনেছিলাম। হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। মাই ব্রাদার ইজ এ ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার। হি অলসো নোজ হিম। করিম বলছে, উই নিড টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মানি ফর আওয়ার নিউ প্রজেক্ট। এবার বলছে, এক্স্যাক্টলি, আই এম লার্নিং পাইথন অ্যাজ ওয়েল অ্যাজ জাভা নাও টু হেল্প। ডিড ইউ ভিজিট দ্য নিউ স্টোর? দে সেল বুকস অ্যাজ ওয়েল অ্যাজ স্টেশনারি। রহিম বলছে, ইয়েস, দ্য শপ ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ বিগ। করিম বলছে, I invited my parents as well as my friends to opening the party. রহিম বলছে, great, they will provide lunch as well as evening snacks. করিম বলছে, I like tea as well as coffee, so I will enjoy it. তাহলে মানে জাস্ট একটু যদি প্র্যাকটিসের ভিতর নিয়ে আসতে পারেন বিষয়গুলোকে, একটা স্ট্রাকচার শিখলে সেটা আর কখনো আপনি ভুল করবেন না বা ভুলে যাবেন না, আপনি প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করতে পারবেন। এইখানে 7টি সেন্টেন্স দেওয়া আছে, এই 7টি আপনার সেলফ টেস্ট, এটা আপনাকে করতে হবে। ছেলেটি মেধাবী সেই সাথে বিনয়ীও। আমি আম এবং সেই সাথে কাঁঠালও পছন্দ করি। সে একজন ভালো গায়ক সেই সাথে ভালো অভিনেতাও। তারা আমাদের খাবার আহ এবং সেই সাথে থাকার জায়গাও দিয়েছিল। দেখেন এতক্ষণ আমি পড়ে আসছি না,
আপনার কাছে মনে হচ্ছে এত সহজ জিনিস পারছি, কনভারসেশন এটাও তো সহজ, কিন্তু এইখান থেকে আপনি করতে যান 7টার ভিতরে অন্তত 2 বা 3টে সেন্টেন্স দেখবেন আপনি আর আপনার বেঁধে যাবে, আপনি পারবেন না। এই যে তারা আমাদের খাবার সেই সাথে থাকারও জায়গা দিয়েছিল, করতে যান আপনার ভিতর জড়তা কাজ করবে। আর এই জড়তা যেদিন আপনি ওভারকাম করতে পারবেন সেই দিন আপনি ইংলিশ এক্সপার্ট হবেন। তো সেটা কিভাবে হবেন? আপনার তো এটাতে হাতই দেন না। যদি আপনি না দেখেন, যদি প্র্যাকটিস না করেন, তাহলে পারবেন না। তো আমি আপনাদের দিলে এই হোম টাস্ক গুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট। আই এম টেলিং ইউ এগেইন, গাড়িটি সুন্দর সেই সাথে দ্রুতগামীও, সে একজন ভালো ছাত্র সেই সাথে ভালো খেলোয়াড়। করেন এই 7টি সেন্টেন্স, আপনাকে এটা সেলফ প্র্যাকটিসটা করতে হবে, আমি রিকোয়েস্ট করছি। এরপর দেখেন হাউ অ্যাবাউট মানে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বলছে আজ একটি সিনেমা দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুডে। হ্যাঁ, বিকালে ফুটবল খেললে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। হ্যাঁ, এই ছুটিতে কক্সবাজার গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার দিস হলিডে। হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার দিস হলিডে। এবার কি বলছে, হাউ অ্যাবাউট টকিং অ্যান অনলাইন কোর্স। অনলাইনে কোর্স করলে কেমন হয়, টেকিং অ্যান অনলাইন কোর্স। তার সাথে বিষয়টি নিয়ে কথা বললে কেমন হয়। হাউ অ্যাবাউট টকিং টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। হাউ অ্যাবাউট টকিং টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। আজ রাতে বাইরে খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট ইটিং আউট টু নাইট। হাউ অ্যাবাউট ইটিং আউট টু নাইট। নতুন একটি ব্যবসা শুরু করলে কেমন হয়। হাউ অ্যাবাউট স্টার্টিং আ নিউ বিজনেস। হাউ অ্যাবাউট স্টার্টিং আ নিউ বিজনেস। ইংরেজি চর্চা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ। হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ। ইংরেজি চর্চা করলে কেমন হয়। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন একটু বিশ্রাম নিলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং সাম রেস্ট নাও। হাউ অ্যাবাউট টেকিং সাম রেস্ট নাও। দেন হ্যার ইউ ক্যান সি ছুটির দিন নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা। বলছে হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট। আজ রাতে একটা সিনেমা দেখলে কেমন হয়। বলছে গুড আইডিয়া। হাউ অ্যাবাউট অর্ডারিং সাম পিৎজা উইথ ইট। এর সাথে কিছু পিৎজা অর্ডার করলে কেমন হয়। আই এম ফুল রাইট নাও। হাউ অ্যাবাউট গোয়িং ফর ওয়াক ফার্স্ট। আমার পেট ভরা, তার আগে একটু হাঁটতে গেলে কেমন হয়। শিওর। বাই দ্য ওয়ে, হাউ অ্যাবাউট ভিজিটিং কক্সবাজার নেক্সট মান্থ। আগামী মাসে কক্সবাজার গেলে কেমন হয়। আই হ্যাভ এক্সামস। হাউ অ্যাবাউট প্ল্যানিং ইট আফটার দ্য এক্সাম। আমার পরীক্ষা আছে, পরীক্ষার পর পরিকল্পনা করলে কেমন হয়। ওকে। হাউ অ্যাবাউট স্টার্টিং আ গ্রুপ স্টাডি ফ্রম টুমোরো। আগামীকাল থেকে গ্রুপ স্টাডি শুরু করলে কেমন হয়। দ্যাটস পারফেক্ট। হাউ অ্যাবাউট কলিং হাসান রাইট নাও টু আস্ক হিম। হ্যাঁ, এখন হাসানকে কল করলে কেমন হয়। বলছে নো, হি মাইট বি স্লিপিং। হাউ অ্যাবাউট মেসেজিং হিম ইনস্টেড। সে হয়তো ঘুমাচ্ছে, তাকে মেসেজ করলে কেমন হয় তার পরিবর্তে। রাইট। হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট ইন দ্য আফটারনুন টুমোরো। আগামীকাল বিকালে ক্রিকেট খেললে কেমন হয়। বলছে সাউন্ডস ফান, খুব মজা। হাউ অ্যাবাউট ইনভাইটিং আদার ফ্রেন্ডস টু। অন্য বন্ধুদের নিমন্ত্রণ করলে কেমন হয়, দাওয়াত দিলে কেমন হয়। এবার এখানে 7টি সেন্টেন্স আছে হাউ অ্যাবাউট দিয়ে সেলফ প্র্যাকটিসের জন্য। যে আজ বিকালে ফুটবল খেললে কেমন হয়, তাকে একটা সুন্দর উপহার দিলে কেমন হয়, এই শুক্রবার গ্রামে গেলে কেমন হয়, নতুন একটা মোবাইল কিনলে কেমন হয়। আহ এই যে হাউ অ্যাবাউট, এগুলো হচ্ছে একটা ইনফর্মাল ফ্রেজ। এরপর এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা হচ্ছে, যে যে করে হোক। তো এই ধরনের কথাগুলো মানে কেন এই হাউ অ্যাবাউট এখানে লেখা, কেন দেওয়া, কেন প্র্যাকটিস করতে হবে, বলছে যে এই যে কেমন হয়, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে বাংলায় এই ধরনের কথা হর হামেশা বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমরা বলে থাকি, আমরা ডিসক্রাইব করে থাকি। সো সেগুলো আমরা ইংলিশে করতে পারি না। সো আপনি যদি এগুলো প্র্যাকটিস করা থাকে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট এরকম 120টা দেওয়া আছে। এখানে এটা আছে ফিল লাইক এর ব্যবহার, কিপের ব্যবহার। তো আমরা ধারাবাহিকভাবে করব। সো যদি আপনি এটা একবার প্র্যাকটিস করে ফেলতে পারেন কোনোভাবে, ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আসলে আমাদের প্র্যাকটিসের জন্যই আমাদের আমাদের গ্রুপটা কি কমিউনিকেট জি দেওয়া জি যাবে। জি জি জি, আমি করে দিব। এটা ওটা 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 গ্রুপ সবকিছু কমপ্লিট করা আছে, জাস্ট ইয়ে করলে হয়ে যাবে, অ্যাক্সেস দিলেই হয়ে যাবে। তো আমি যেটা বলছি, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কমিউনিকেশন সবকিছুই করতে পারবেন। আর আহ, যাদের 1 মান্থ কমপ্লিট হয়ে গেছে, বকেয়া টাকা পেমেন্ট করেননি, আমি আবারও বলছি, এটা না করলে আপনারা কিন্তু ক্লাসে থাকতে পারবেন না। কারণ আহ, এটা এখন থেকে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস একদম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্লাস হবে। এই ক্লাসগুলো মিস করলে আপনি পিছায় পড়বেন। এছাড়া আমি জুম অ্যাপের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ক্লাবে স্পিকিং প্র্যাকটিস করিয়ে থাকি। যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকবে
তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারবে। আপনাদের এখানে যারা ব্যাচ 81 আছেন, আজকে অনেকেই জয়েন করেছেন, বাট লেটে জয়েন করার কারণে টপিকগুলো বুঝতে পারেনি বা পারনি, বাট অন্যদের কথা শুনেছেন। এখানে আপনাদের পার্টিসিপেট করতে হবে। এখন থেকে প্রত্যেকটা জিনিস অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। যারা এখান থেকে জয়েন করেছিলেন তারা জানেন, যারা কথা বলছে তারাও দুর্বল। তো আপনি কেন পারবেন না? আপনাকে কথা বলাটা শুরু করতে হবে। আজকে কথা বলেন, কালকে আপনি আপনার ইমপ্রুভমেন্ট পাবেন। আজকে এই রিডিংটা প্র্যাকটিস করেন, কালকেই আপনি আপনার ইমপ্রুভমেন্টটা পাবেন, একদিনেই পাবেন আপনি। 2 দিন লাগে না। বাট আমরা তো মোটে দেখি না, আমরা মনে করি আমি ওইখানে ভর্তি হয়েছি, কোর্স করতেছি, ক্লাস করতেছি, আজকে ক্লাস করি, আগামী পরশু দিন আবার ক্লাস, আবার সেই দিন জয়েন করব, তারপর পরের দিন আবার ক্লাস, আবার সেই দিন ক্লাসে জয়েন করব। না, নিজেকে সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, আমি বারবার বলি। আর এখন আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের দিকে মুভ করছি, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করতেছি, দেখার চেষ্টা করতেছি, প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করছি। এখানে যারা 82 ব্যাচে আছেন তাদের কথা বলছি না আমি, 81-এ যারা আছেন তাদেরকে বলছি। আপনাদের এখানে আহ প্রত্যেকটা বিষয় এখন থেকে যেটা হবে, প্র্যাকটিক্যাল হইতে হবে এবং আপনাদের পারফর্ম করতে হবে। তাহলেই আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন, বুঝতে পারবেন। দেখেন, এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এই যে কোর্সগুলো করাচ্ছি, আপনারা আর 5টা জায়গায় গিয়ে দেখেন, ক্লাস করে দেখেন, কেউ 20টা 30টা, সর্বোচ্চ 30 থেকে 35টার বেশি ক্লাস কোনো জায়গায় কোনো টিচার বাংলাদেশে দিবে না। কেউ যদি দেয় এর বেশিও, তাহলে সেটা থাকে 10 মিনিট 15 মিনিটের কন্টেন্ট, রেকর্ডেড ভিডিও, এরকম। তো আমি আপনাদের আমার জায়গা থেকে যতটা পারি সর্বোচ্চ চেষ্টা করছি। এই 2000 টাকায় কেউ এতটা সাপোর্ট বা বেনিফিট দিবে না, আমি এতটুকু আপনাকে বলতে পারি। এখানে অনেকেই আছেন যারা অর্ধেক ক্লাস করে চলে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আবার 2-3 মাস পর আমার কাছে আসে, এসে বলে আমি আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এই কয়টা ক্লাস করছিলাম, এই কয়টা মিস করছি, আমি কি আবার এইভাবে জয়েন করতে পারবো? এই সো একবার হাল ছেড়ে দিলে, একবার আশা হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। যে ইফোর্ট দিয়ে আপনারা এখন শিখছেন, যে ইফোর্ট দিয়ে আপনারা আমার কাছে ভর্তি হয়েছেন, যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, সেটা এই টাইমেই আপনাকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তার তা না হলে একবার যদি আপনি থেমে যান, আপনি যত ভালো জায়গায় যান বা যাই হোক না কেন, ওই এই মানে হোপ, এই ইচ্ছা, এই ডিজায়ার আর থাকে না। সেই জন্য বলছি কেউ মিস করবে না। আমি আপনাদের একটা টাইম দিয়েছি যে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এখন অনেক কিছু আছে আপনাদেরকে দেওয়ার, আমার অনেক 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 ক্লাস আছে। তার জন্য ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, টাইম দিতে হবে, বা যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে বিষয়। অধৈর্য হলে কোনো কিছু হয় না, কোনো কিছু আপনারা পারবেন না, সম্ভব না। এই যে আপনারা ক্লাস করছেন, এইটা ছাড়া আমার আরো 3টা 4টা ব্যাচ আমার পরিচালনা করতে হয়, চালাতে হয়, আমার তো আর আপনাদের নিয়ে থাকলে হয় না। তো সেই জায়গা থেকে এই যে এখন ক্লাস নিচ্ছে আপনাদের ব্যাচের, এর আগে 8টা থেকে একটা ক্লাস শুরু করছিলাম, আবার একটু পরে আরেকটা ব্যাচের ক্লাস শুরু হবে। সো আমি তো ক্লাস নিয়ে যাচ্ছি, আমি তো আছি, আমি তো থাকতেছি। আপনি যদি বলেন যে আমার আরো বেশি ক্লাস চাই, আপনি আমার 2টা 3টা গ্রুপেও ঢুকে থাকেন, আমার তো সমস্যা নেই। আপনি তো অনলাইনেই ক্লাস করছেন, আপনি তো আর আমার বাড়ি দখল করে নেননি, বা আমি যে অফলাইনে পড়াচ্ছি রুমের সিট দখল হয়ে গেছে আর কেউ আসতে পারবে না, সেটা তো আর না। আমি তো আপনাকে আপনার যদি মনে হয় যে আমার আরো দরকার, আপনি আমাকে বলেন, আমি আপনাকে আরো 2টা 3টা গ্রুপে আমি আমি যুক্ত করে নিচ্ছি, তাতে তো সমস্যা নেই। বাট আমি চাচ্ছি আপনি প্র্যাকটিস করেন, সেলফ প্র্যাকটিসটা করেন। ক্লাস 1000টা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না নিজে প্র্যাকটিস করেন, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন, নিজে কিছু করার চেষ্টা করেন। এই যে কাজটা আমি আজকে দিলাম, দেখেন আগামীকাল কতজন করে। এখানে 45 জন এখন ক্লাস করছেন, আগামীকাল সর্বোচ্চ 15 জন করবে, তার বেশি এটা করবে না। তো এটা যদি আপনারা করতেন সব প্রত্যেকে, তাহলে ডেভেলপমেন্টটা আসতো। হ্যাঁ, দোষটা আসলে নিজের, কারণ ভাষা নিজেকেই শিখতে হয়, যেটা বারবার বলছি, এটা সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো আমি মনোযোগ দিয়ে বুঝলাম, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। আমি পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিব, প্রত্যেকে একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে রিডিং প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এবং আপনারা প্র্যাকটিস করবেন, সেখানে ভুল হলে আমি আপনাদের ধরাই দেবো। ওকে স্যার।